আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তাই আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখেন, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। জামাতের জন্য নজিরবিহীন সফলতা সুখবর। আপনাদের এখন যে সুখবর দিব আপনাদের জন্য সামনে অপার সম্ভাবনা। আপনারা তো হারেন নাই, আপনারা জিতে গেছেন। কত বড় বিজয়! আল্লাহ আপনাদেরকে কত বড় সফলতা দান করেছে, আপনি শুনলে অবাক হবেন। আপনার জন্য আগামীর বাংলাদেশ, আপনার জন্য আগামীর বাংলাদেশের ক্ষমতা। জামাত এনসিপির হতাশাগ্রস্ত ভাই বোনদের জন্য একটি আশার আলোর সংবাদ শোনাচ্ছি। এটারই একটা সুন্দর প্রতিফলন ঘটাবেন বলে আমি মনে করছি। অন্যভাবে খেলছে, তার খেলার লেভেলটা অন্যরকম। এইটাই ব্যবস্থা কইরা রাখা গেছে ডক্টর ইউনূস স্যার। উনি কাঁচা খেলোয়াড় না, সাধারণ খেলোয়াড় না। যাওয়ার আগে কিছু ডিপ কইরা গেছে, কিছু দলিলে দস্তখত কইরা গেছে। নির্বাচনের ফলাফলে কারচুপি করে হাতে নাতে ধরা পড়েছে নির্বাচন কমিশনার প্রধান নাসির উদ্দিন এবং নির্বাচনের ফলাফলকে এবার বয়কট করেছে জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোট। বিএনপি দল শপথ নেওয়ার আগেই তাদের পতন শুরু হয়েছে। জামায়াত যুদ্ধের ঘোষণা দিয়েছে আজকে। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11টায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করা। সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট। নতুন রাষ্ট্রপতির বিষয়ে আপনাদেরকে শুভ সংবাদ শোনাবো, যদিও আমার কাছে অলরেডি তার নাম শুনলে আপনারা সবাই পছন্দ করবেন, ভালোবাসবেন। স্বৈরাচার আওয়ামী লীগকে, স্বৈরশাসক আওয়ামী লীগকে যদি কেউ জায়গা দেয়, যদি কেউ তাদেরকে আবার পুনরায় তাদের জায়গায় ফিরিয়ে আনতে চায়, তাদের পুঙ্খানুভাবে বিচার আচার না করে, তাহলে আমি আজকে ঘোষণা দিলাম ভোটের ফলাফলে জামাতের জন্য নজিরবিহীন সফলতা সুখবর। জামাত শিবিরের লোকজন আবার জেগে উঠুন। আপনাদের এখন যে সুখবর দিব আপনাদের জন্য সামনে অপার সম্ভাবনা। জাস্ট ঘুরে দাঁড়ান, আমার এই আলোচনা শেয়ার করে সারা বাংলাদেশের প্রত্যেক জামাত শিবিরকে শোনার সুযোগ করে দেন। মুমিন কখনো হতাশ হয় না। আপনারা তো হারেন নাই, আপনারা জিতে গেছেন। কত বড় বিজয়! আল্লাহ আপনাদেরকে কত বড় সফলতা দান করেছে, আপনি শুনলে অবাক হবেন। আবার মুহূর্তে জেগে উঠবেন, কোনো ভয় নাই। আপনার জন্য আগামীর বাংলাদেশ, আপনার জন্য আগামীর বাংলাদেশের ক্ষমতা, এবং এবার ক্ষমতায় না এসে যে কতটা ভালো হয়েছে এবং আপনার ক্ষমতার রাস্তা যে কতটা ক্লিয়ার হয়েছে। কিছুদিন পরে, কয়েক মাস পরে দেখবেন চারদিকে আপনাদের বিজয় শুরু হয়ে গেছে। দেখবেন চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিলর সব আপনাদের। পুরো জনমত জামাতের পক্ষে ঘুরে যাচ্ছে মূর্তি। জামাতের জয় জয়কার দেখবেন। দর্শক, কি ঘটেছে নির্বাচনে জানেন? জামাত হারে নাই, জামাত জিতেছে। দেখেন, আমি প্রথমে বলি যে আমি এটা অনেক আগে থেকে বলেছি, জামাতকে এবার ক্ষমতায় আনার চেষ্টা করেছি, এটা যেরকম সত্য। আবার এবার ক্ষমতায় না আসলে ভালো, এটা আমি অনেকবার বলেছি, আপনারা শুনেছেন। স্পষ্ট কথা, কারণ দেশ একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে স্থিতিশীল করা, বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, এটা অত্যন্ত কঠিন। বা মানুষের যে অতি প্রত্যাশা, সেটা পূরণ করা বাস্তবিক পক্ষে কঠিন। তার মধ্যে বিএনপি তো সন্ত্রাসী কার্যক্রম করছে এবং চাঁদাবাজি করছে, এবং বিএনপি আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল। তাদের রক্তের সাথে দুর্নীতি মিশে আছে। দুর্নীতি থেকে তারা দূরে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। জনগণের আশা আকাঙ্ক্ষা, আইনি শাসন কিছুই উপহার দিতে পারবে না। অলরেডি সারা বাংলাদেশে বিএনপি সন্ত্রাস দেখে ধানের শীষে যারা ভোট দিয়েছেন তারা অতিষ্ঠ। হিন্দুদেরকে নির্যাতন শুরু করেছে বিএনপির লোকজন, এবং হিন্দুরা বলছে আমরা দেশ ছেড়ে চলে যাব। হিন্দুদেরকে জামাত ট্যাগ দিয়ে মারছে যে ধানের শীষে ভোট দেওয়া নাই কেন। হত্যা করেছে, হত্যা দিয়ে তাদের বিজয় উদযাপন শুরু করেছে। মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে অবাঞ্ছিত ঘোষণা করে মব সৃষ্টি করছে। ক্ষমতায় আসলে, সরকার গঠন করলে এরা ডিজাস্টার ঘটাবে। বুদ্ধি আছে জামাতের পা ধরা, এটা আমি দিয়েছি। জামাতের পা ধরলে তারা মোটামুটি স্থিতিশীল ভাবে হয়তো 5 বছর পূরণ করতে পারবে। আমরা চাই জামাতের হাতে পায়ে ধরে 5 বছর চালাক। কিন্তু ভোটের সমীকরণে এবং বাস্তবিক পক্ষে যা ঘটে গিয়েছে, জামাতের পা ধরা ছাড়া তারেক রহমান দেশ চালাতে পারবে না। দেশব্যাপী জামাত শিবিরের যারা কাজ করেছেন, আপনারা কিছুটা হতাশ, আমি জানি। আপনাদের জন্য আলোচনা। আপনাদেরকে অনেকে ভয়ভীতি দেখাচ্ছে। 1 দিন 2 দিন ধৈর্য ধরেন, আমরা আপনাদের সাথে আছি। আবার আপনাদেরকে জাগিয়ে তুলবে, এই ভয় থাকবে না। আপনাদেরকে কোন সন্ত্রাসী কিচ্ছু বলতে পারবে না। আপনারা নাগরিক, তারেক রহমান জামাতের পা ধরে দেশ চালাতে বাধ্য হবে। সেই পরিস্থিতি ক্রিয়েট করবো, জাস্ট ওয়েট এন্ড সি। কারণ কি ঘটেছে দেখেন, বাংলাদেশে জামাতকে ইঞ্জিনিয়ারিং করে, ভোট কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জামাত ভোট পেয়েছে প্রায় 44%। বিএনপি ভোট পেয়েছে জামাতের চাইতে মাত্র 2.7% বেশি। এর মানে বিএনপি জামাতের মধ্যে ভোটের পার্থক্য কম, কিন্তু যারা শিক্ষিত, জেনজি, সচেতন, তাদের 80% জামাত। অতএব জামাত কিন্তু শক্তিতে বিএনপির চেয়ে এগারো। তা আপনারা চোখের সামনে যা দেখেছেন যে সবাই জামাত, বিএনপি কোথায়? আসলে সেটা। কিন্তু বিএনপি অল্প ব্যবধানে ক্ষমতায় এসেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। কিন্তু এখন যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, এখানে তো ভাই সে আগের মতো আচরণ চলবে না। আপনি বেকায়দায় পড়বেন।
আর জামাত ক্ষমতা আসলে অর্থনীতিকে স্থিতিশীল করা, বেকারত্ব দূরীকরণ করা, এগুলো সত্যিকার অর্থে কঠিন হতো। এখন জনগণ দেখুক যে বিএনপি কি চালায়, তারা কি পারে। ভোট দিয়েছেন, মজা বুঝেন। স্বৈরাচার আওয়ামী লীগকে, স্বৈরশাসক আওয়ামী লীগকে যদি কেউ জায়গা দেয়, যদি কেউ তাদেরকে আবার পুনরায় তাদের জায়গায় ফিরিয়ে আনতে চায়, তাদের পুঙ্খানুভাবে বিচার আচার না করে, তাহলে আমি আজকে ঘোষণা দিলাম যে আমি ফুল টাইম রাজনীতিতে জড়াই যাব, ফুল টাইম রাজনীতি করবো, সবকিছু বাদ দিয়া, লাউড অ্যান্ড ক্লিয়ার। আওয়ামী লীগকে যদি কেউ পুঙ্খানুভাবে বিচার না করে বাংলাদেশের মাটিতে তাদের জায়গা দেয়, তাহলে ফুল টাইম রাজনীতি করবো, লাউড অ্যান্ড ক্লিয়ার। গতকালকে দেখতে পারলাম, এখনো তো শপথ পড়ানো হয় নাই, কিছু হয় নাই, তাদের অফিস উদ্বোধন। ফুল টাইম রাজনীতি করবো ভাই। বিএনপির ম্যাক্সিমাম লোকজন শিক্ষিত, এডুকেটেড পারসন, যারা ছাত্র দল করে বিশেষ করে। আপনারা একটু আপনাদের মুরব্বীদেরকে ভাই বুঝাইয়েন যে এই স্বৈর শাসকের জন্য আপনার চাচা, আপনার বাবা, আপনার খালু, আপনার মামা বিগত অনেক বছর বাড়ি থাকতে পারে নাই, ধান খেতে পালায় থাকতে হয়েছে। আমি কাফি সাক্ষী ভাই। ঢাকা প্রেস ক্লাবের সামনে সেই 2018-19 সালের দিকে, কখন নির্বাচন হলো, 18 সালে না, এর আগের দিকে মনে হয়, এই যে নির্বাচন বিএনপি করলো না, বিএনপির মানে দায়িত্ব কে যেন ডাক্তার কামাল না কে যেন নিছিল না, ভুল হতে পারে নাম, সেই প্রোগ্রামে আমাকে নিছে, আমার একটা ক্যামেরা ছিল। মানে ওই বিএনপির মিছিল, স্লোগান, কথা এগুলো তো মিডিয়া কভার করতেছিল না, আমাকে নিছিল, আমার ভাই ভাইদের ধরতে আমি গিয়েছিলাম। তখন গিয়ে দেখছি যে প্রেস ক্লাবের সামনে রাস্তার দাঁড়ায় হয়েছে, কিন্তু একটা মিছিল যে করবে, সেই মিছিল আওয়ামী লীগের জন্য বিএনপি করতে পারে নাই। রাস্তায় নামে যে একটা মিছিল করবে বিএনপি, সেটা করতে দেয় নাই আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে আপনি এখন এসে পুনর্বাসন করতে চাইবেন, করবেন, চেষ্টা করবেন, এটা তো আমরা মেনে নিব। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা ফেসিবাদের বিরুদ্ধে, আমরা স্বৈর শাসকের বিরুদ্ধে, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে তারা দেশ থেকে চলে গেছে মানুষের চোখের মুখে পড়ে। সেই স্বৈর শাসক জালেমকে আবার আপনারা জায়গা দিবেন আর সেটা আমরা মেনে নিব? হাউ ইজ পসিবল? এটা আমরা কখনো মেনে নেব না। আপনাদের আওয়ামী লীগের কি দরকার? আপনারা সোজাভাবে রাজনীতি করেন, আপনারা সুন্দরভাবে রাজনীতি করেন, আপনারা নিয়ম মেনে রাজনীতি করেন, আপনারা মানুষের সাথে মিশে যান। আর কি চাই জীবনে? আপনার কেন আওয়ামী লীগকে টানতে হবে? কেন একটা স্বৈর শাসককে টানতে হবে? কেন স্বৈরাচারের সাথে আপনার বন্ধুত্ব করতে হবে? আপনার বন্ধুত্ব হবে জনগণের সাথে, আপনার বন্ধুত্ব হবে তৃণমূলের মানুষের সাথে, আপনার বন্ধুত্ব হবে জেনারেল পিপলের সাথে। স্বৈর শাসকের সাথে আপনার কিসের বন্ধুত্ব? যার জন্য আপনি ঘর বাড়ি ছাড়া হয়েছেন, থাকতে পারেন নাই, অন্যায়ভাবে জেল জুলুম কাটছেন, কেন তার সাথে আপনার প্রেমটা কিসের? আপনারা স্বৈর শাসককে জায়গা দেন, পুনর্নিবেশন করার চেষ্টা করেন, আমরাও দেখে নেব। তখন আমরা এই মুখ দিয়ে ব্যান ব্যান করবো না, তখন আমরাও রাজপথে থাকবো। আপনারা স্বৈর শাসককে জায়গা দেন, দিতে থাকেন। প্রায় 18 বছর পর রাষ্ট্র ক্ষমতার স্বাদ পেয়েছে বিএনপি। এখন বিএনপি ক্ষমতা যাবার পর গতকালকে থেকে নানান আলোচনা আছে, মন্ত্রিপরিষদ গঠিত হচ্ছে, অনেকের নাম আলোচনায় আছে। তবে একটা সরকারের মধ্যে দুটি প্রধান পদ থাকে, একটা হচ্ছে প্রধানমন্ত্রী পদ আর একটা হচ্ছে রাষ্ট্রপতি পদ। তো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, খুবই সচরাচর দেখা যায় যে নিজ দলের বাহিরে গিয়ে এমন গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ রাষ্ট্রপতি, এই ধরনের একটা পদের মধ্যে কাউকে বসানো। অতীতে আপনার রাষ্ট্রপতি কি বলা হয় যে শাহাবুদ্দিন চৌধুরী, আমাদের যে চুপ্পু সাহেব আছেন তিনি না, এর আগে যিনি ছিলেন বিএনপির সময় সম্ভবত ওনাকে করা হয়েছিল। তো এইবারও কি আসলে এরকম কোনো ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি আমরা? কেন এতগুলো কথা বললাম? রাষ্ট্রপতি পদ নিয়ে 4 জন ব্যক্তির নাম আলোচনায়, এর মধ্যে 3 জন হচ্ছেন দলটির প্রবীণ নেতা আর একজন হচ্ছে অরাজনৈতিক একজন। বুঝতে পারছেন, ক্যাপশন দেখে বা টাইটেল দেখে বুঝেই গেছেন যে এই একজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এটাও একটা পলিটিক্স, তবে শুধুমাত্র কি ইউনূসের নাম এসেছে? না, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির পদে আপনার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। অর্থাৎ বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উনিও রাষ্ট্রপতি পদে আলোচিত হচ্ছেন, পাশাপাশি ডক্টর ইউনূসও একই পদে আলোচনায় আছেন সর্বোচ্চ লেভেলে। এছাড়া তিনি আপনার নজরুল ইসলাম খান যিনি আছেন, তিনি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করেন নাই। এবার আপনারা জানেন যে উচ্চকক্ষ নিম্নকক্ষ যে দ্বিপাক্ষিক বা দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টারি সিস্টেম, তো সেখানে এবার এই ব্যতিক্রমতার সুযোগ আছে। তো বলা হচ্ছে যে নজরুল ইসলাম খান তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও আপনার এবার তার নামটা আলোচনায়। এছাড়া তিনি অতীতে কোনো মন্ত্রণালয় বা মন্ত্রিত্ব পাননি, তবে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সুনামের সহিত, স্বচ্ছতার সহিত রাজনীতি করেছেন। আর ব্যক্তি জীবনে ওনার যে ক্যারিয়ার, সেখানে একমাত্র কুয়েতে তিনি রাষ্ট্রদূতের একটা দায়িত্ব পালন করেছেন।
এই ব্যতিক্রমিক কর্মজীবন এবং অভিজ্ঞতাই তাকে পারদর্শী হিসাবে বিবেচিত করছে রাষ্ট্রপতি পদে। জিয়া পরিবারের বিশ্বস্ত এই প্রবীণ নেতাকে রাষ্ট্রপতি পদ দিয়ে সেই বিশ্বস্ততার পুরস্কার হিসাবে সম্মানিত করার আলোচনার মধ্যে নজরুল ইসলাম খান শীর্ষে আছেন। দলীয় সূত্রটি বলছে তার দীর্ঘদিনের অবদান এবং নেতৃত্ব বিএনপির অভিজ্ঞতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অপরদিকে ডক্টর ইউনূস তাকেও রাষ্ট্রপতি পদে রাখা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি গত 3 নির্বাচনে বিএনপি ক্ষমতা এলে রাষ্ট্রপতি হতে পারেন এমন আলোচনাটা আগেই ছিল, আর এবার তো ক্ষমতায় চলে আসছে। এরপরে যিনি আছেন বিএনপির দুঃসময়ে যিনি সবচেয়ে বেশি কর্মকাণ্ড করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নামও রাষ্ট্রপতি পদে রয়েছে। দলটির নেতারা বলছেন চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই প্রকাশিত হবে, আর যার পরই সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়টির অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীর নামও আলোচনায় রয়েছে। তবে আমার প্রেডিকশন বলছে ডক্টর ইউনূসকে বিএনপি রাষ্ট্রপতি করবে না, এটা আমার প্রেডিকশন। এখানে আসছে ওনার নাম নাম্বার 2 এ আছে। আমার প্রেডিকশনটা কোথায়? আমার প্রেডিকশনটা হচ্ছে যে ডক্টর ইউনূস সম্পর্কে বিএনপি নেতাকর্মীরা ভালো করে জানে যে তিনি এনসিপি ঘেঁষা বা এনসিপির স্রষ্টা। আবার কেউ কেউ বলে থাকেন বিএনপি বরাবরই অভিযোগ করতে একটা সময় পর্যন্ত যে জামাত ঘেঁষা, জামাত বলতো তিনি বিএনপি ঘেঁষা। তো এই সকল পয়েন্ট অফ ভিউতে অথবা তিনি দীর্ঘদিন দলটি একটা রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ছিলেন, তো সেখান থেকে প্রশাসনিক সেটআপমেন্ট অনেক কিছুই ওনার কন্ট্রোলে এখন কিছুটা চলে আসছে। তো সেই জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ একটা পদ বিএনপির জায়গা থেকে বিএনপি ডক্টর ইউনূসকে করবে বলে আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, যতটুকু আবহাওয়া প্রেক্ষাপট বুঝছি। তারপরেও ব্যতিক্রম হতে পারে, যেহেতু দ্বিতীয় তালিকায় তিনি রয়ে গেছেন, তার নামটা আছেন। দেখা যাক কি হয়। তবে আমি মনে করি নজরুল ইসলাম খানকে একজন বিচক্ষণ, স্বচ্ছ, ভালো মানুষ, রাজনীতিবিদ, এটা ওনাকে দেওয়া যায়। বাংলাদেশের ইতিহাসে নির্বাচন পরবর্তী সময়ে কোনো রকমের স্ট্রং বিরোধী দল বাংলাদেশ জাতীয় সংসদ পেয়েছে এরকম কোনো ইতিহাস নাই। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে তখন বিরোধী দল হিসাবে যখন রান করেছে বিএনপি, তখন যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তেমন কোনো পার্থক্য নয়, কারণ তারা যা করে আওয়ামী লীগও তা করে, আওয়ামী লীগ যা করে বিএনপিও তা করে, সুতরাং একজন আরেকজনের দোষ ধরা বা বিভিন্ন রকমের সাজেশন প্রোভাইড করা এটা তাদের মধ্যে ছিল না। কিন্তু আবার বিএনপি যখন ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ যখন বিরোধী দল হয়েছে, ঠিক এই কাজটাই কিন্তু করছে। কিন্তু এই 2026 সালে যেটা সংসদ হইতে যাচ্ছে, এই সংসদ বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ জামাত ইসলাম ওই জায়গায় শক্তপোক্ত একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু আবির্ভূত হয়েছে। সাথে আছে এনসিপি, সাথে আছে আরো 11 দল, যারা সব মিলে কিন্তু একটা বিশাল রকমের ভ্যাচাল বলা যায়। এই ব্যাটেলের মুখোমুখি বিএনপিকে করতে হবে এবং বিএনপিকে চ্যালেঞ্জ করে এই কাজগুলো সামনের দিনে এগিয়ে যেতে হবে। আমরা জানি বিভিন্ন কথাবার্তা হচ্ছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিভিন্ন কিছু, ওইটা ভিন্ন আলাপ। কিন্তু যে আলাপে যাইতে চাই সেটা হচ্ছে জামাতে ইসলামী ছায়া সংসদ তথা শ্যাডো ক্যাবিনেট করবে। এই শ্যাডো ক্যাবিনেটটা কি, এটা যদি সংক্ষিপ্ত আকারে একটু বুঝে নেই, সেটা হচ্ছে বিএনপি যতগুলো মন্ত্রী পরিষদ থাকবে, যতগুলো মন্ত্রণালয় থাকবে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে শেষ অবধি যতটা থাকুক, 50টা 60টা 70টা যা পারে তা যখন থাকবে, তার বিপরীতে কিন্তু জামাতে ইসলামী তাদের মন্ত্রী পরিষদ গঠন করবে। যেমন প্রধানমন্ত্রীকে অনুসরণ করে একজন ছায়া প্রধানমন্ত্রী থাকবেন, সেটা জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান। এমনকি শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, রেলমন্ত্রী, যত মন্ত্রী আছে সব মন্ত্রীকে অনুসরণ করে একটা শ্যাডো ক্যাবিনেট কিন্তু থাকবে। এই শ্যাডো ক্যাবিনেটের ধারণা যেটা, এই ধারণাটা কিন্তু 2010-এ বিএনপি একবার বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু বিএনপি সেটা পারে নাই। কারণ হচ্ছে আওয়ামী লীগ যখন সংসদ রান করেছে তখন বিএনপি ওয়াকআউট করেছে, ঝগড়া করেছে, টেবিল চাপড়িয়েছে। এই যে একজন আরেকজন, এক দল আরেক দলের প্রতি একটা বিদ্বেষী চালিয়েছে সবসময়, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা তেমন একটা কাজ করতে পারে নাই। তাদের একটাই উদ্দেশ্য ছিল আমাকে ক্ষমতায় যাইতে হবে। কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় যাইতে হবে এই টেন্ডেন্সিটা তো ছিল, কিন্তু যেহেতু হাতছাড়া হয়ে গেছে যে কোনো ইঞ্জিনিয়ারিং কারণে হোক, কিন্তু বর্তমানে তো বিরোধী দল হিসাবে যেহেতু আমরা মেনে নিয়েছি নিজেদেরকে, সেই জায়গায় রাষ্ট্রকে প্রোভাইড করতে হবে, রাষ্ট্রকে দেখিয়ে দিতে হবে যে আপনারা যাদেরকে নির্বাচিত করেছেন, যে সরকার রান করতেছে, সে যেভাবে মন্ত্রণালয় চালাচ্ছে, সে যেভাবে পলিসি আপনাদের সামনে উপস্থাপন করতেছে, ধরেন একটা শিক্ষার পলিসি আপনাদের সামনে বা আমাদের সামনে কিন্তু তারা ওই যে মেলে ধরলো, তখন আমরা কিন্তু এর বিপরীতে, অর্থাৎ জামাত ইসলাম এর বিপরীতে একটা স্বচ্ছ শিক্ষা দ্বারা কিন্তু তারা প্রোভাইড করবে। যদি তাদের সাথে না মিলে, সেই জায়গায় জনগণকে দেখাবে যে দেখো বিএনপি যেটা করতে যাচ্ছে তার থেকে বেটার অপশন আমাদের কাছে আছে। তার মানে এই যে ছায়া সংসদ বা শ্যাডো ক্যাবিনেট, এটার মানে এই না যে বিএনপি একটা কিছু আনবে, সেখানে শুধু এটাই বলবে যে আপনাদেরটা আমরা মানি না, আপনাদেরটা আমরা বাদ দিলাম, আপনারা ভুগিচুগি নিয়ে আসছেন, এখানেই কিন্তু থামবে না। জামাতে ইসলামী যেটা করবে সেটা হচ্ছে, জামাতে ইসলামের কাছে তো পলিসি আছে, জামাতে ইসলাম তো সরকার গঠন করতে চাইছিল, সেই জায়গায় অসংখ্য পলিসি কি তাদের মধ্যে আছে, অসংখ্য পলিসি মেকার আছে। তো এই জায়গা থেকে যা কিছু তারা প্রোভাইড করবে, যত মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে কিন্তু শ্যাডো
শ্যাডো ক্যাবিনেটের একজন মন্ত্রী থাকবেন, অর্থাৎ ছায়ামন্ত্রী থাকবেন। অর্থাৎ এই যে বাণিজ্য মন্ত্রী যা করতেছেন সেটা সবসময় খতিয়ে দেখা হবে, কি করতেছেন, কিভাবে করতেছেন, সব কিছু করে তার সব কিছু অ্যানালাইসিস করে জনগণকে প্রোভাইড করা হবে, জনগণের সামনে নিজেকে মেলে ধরা হবে। এতে জামাত ইসলামের লাভ হবে কি, জামাত ইসলাম একটা যে সংসদ চালানোর মতন একটা অভিজ্ঞতা সেটা কিন্তু অর্জন করে ফেলবে এবং জনগণকে কিন্তু তাদের যে বেটার অপশনগুলো আছে বিএনপির থেকে এটাও প্রোভাইড করবে। যে দেখো, বিএনপিকে যদি সরকার না বানিয়ে আমাদেরকে বানাইতো তাহলে আমরা এটা প্রোভাইড করতাম, তোমাদের জন্য আরো বেটার হইতো। তখন জনগণ বুঝবে, হায় হায়, এটা তো সত্য কথা, জামাত ইসলামকে সরকার না বানায় তো ভুল করে ফেলছে। সুতরাং জামাত ইসলাম কিন্তু তারা এই শ্যাডো ক্যাবিনেটের মাধ্যমে তারা সরকারের একটা দ্বিতীয় সরকার হিসাবে রান করবে, অর্থাৎ সরকারের পরিবর্তে একটা সরকার কিন্তু তাদের পিছনে পিছনে অর্থাৎ তাদেরকে ফলো করে থাকবে। এই ফলোটা হবে শুধু অনুসরণ করবার জন্যই নয়, এই ফলোর মধ্যে এমনটা দেখা হবে যে তারা কি করতেছে, অনুসন্ধান করে সব কিছুকে একদম চুলচারা বিশ্লেষণ করে জনগণের সামনে প্রোভাইড করলে জনগণ উপকৃত হবে, দেশ উপকৃত হবে এবং বিএনপির ওই জায়গায় জবাবদিহিতা, স্বচ্ছতার জায়গা আরো পরিষ্কার হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা এখন সবাই কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে গেছি। আমরা সবাই এখন ভাবতেছি যে না কি করে ফেলে, বিএনপি এই করবে সেই করবে। এবং অনেকেই বলতেছে, যে খালেদ মহিউদ্দিন একটা প্রশ্ন করছে, আপনি যদি অভয় দেন তাহলে স্যার আপনাকে একটা প্রশ্ন করবো, এই যে তেলবাজি, একটা তেলের উপরে তেল, এগুলার কারণেই কিন্তু হাসিনা ফ্যাসিস্ট হয়েছিল। তারেক রহমান কিন্তু ফ্যাসিস্ট হন নাই। তারেক রহমান, তিনি তারেক রহমানের জায়গায় আছেন। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রী, যিনি আমাদের এখন বর্তমানে বাংলাদেশের অভিভাবক। সুতরাং আমরা তাকে অস্বীকার করতে পারি না, তিনি আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু কথা হয়েছে, আমরা তাকে তেল মারতে মারতে তাকে আমরা ফ্যাসিস্ট বানাবো, নাকি আমরা এই বাংলাদেশে আমরা তাকে পলিসি প্রোভাইড করে, পলিসি ডিবেটের মাধ্যমে তার ভুলগুলো শুধরিয়ে আমরা সবকিছু প্রোভাইড করে তাকে সঠিক ট্র্যাকে রাখবো। আর একটা মানুষকে সঠিক ট্র্যাকে রাখতে হলে তার সমালোচনা করতে হবে, তার ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে সঠিক লাইনে যখন রাখবো, তিনি যখন সঠিক থাকবেন, তখন তিনি যেমন বাংলাদেশের একজন সঠিক আদর্শবান নেতা হইতে পারবেন, বাংলাদেশের জনগণের হৃদয় জয় করতে পারবেন, ঠিক তেমনিভাবে হাসিনা হওয়া থেকে তিনি বিরত থাকবেন। আর হাসিনা হইলে কি হয় দেখেন, হাসিনা হইলে বাংলাদেশের মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হবেন, মোল্লা জানাজা থেকে বঞ্চিত হবেন, নানাবিধ সমস্যা আছে। তো এই কাজ কিন্তু আমরা বিএনপির সাথে হোক, এটা আমরা কখনোই চাই না। তারেক রহমান এই প্রধানমন্ত্রীর দায়িত্ব হিসাবে তিনি যেভাবে রান করবেন সেটা অবশ্যই ভালো হোক, আমরা সেটা চাই। কারণ ভালো হইলে আলটিমেটলি কিন্তু আমাদের দেশটাই ভালো হবে। আর আমরা আমাদের দায়িত্ব আমরা খুব সুন্দরভাবে পালন করব। আমাদের এই নেতৃত্ব কিন্তু জটিলতম নেতৃত্ব হবে না, আমাদের নেতৃত্ব হবে একদম স্বচ্ছ আয়নার মতন পরিষ্কার এবং দুর্নীতিমুক্ত, ভেজাল মুক্ত এবং ইতিহাসের শ্রেষ্ঠ একটা শ্যাডো ক্যাবিনেট ইতিহাসের প্রথমবারের মতো বাংলাদেশ পেতে যাচ্ছে, যেটা ব্রিটেনে আছে, যেটা কানাডায় আছে, যেটা নিউজিল্যান্ড সহ বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে এই চর্চাটা হয়। এই চর্চাটা কিন্তু আমরা বাংলাদেশে করবো ইনশাআল্লাহ। এতে করে বাংলাদেশকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা বিএনপির যে কোনো পলিসি নিয়ে শুধু আপত্তি তুলব, বিষয়টা এরকম না। আমরা তাদের পলিসিকে চ্যালেঞ্জ করে আমাদের পলিসিও আমরা জনগণের সামনে তুলে ধরবো। সেই জায়গা থেকে সমন্বয় করে যদি কাজ করা হয়, অবশ্যই দেশের জন্য উন্নতি এবং কল্যাণ আসবে। আমরা দিন শেষে চাই যে এই দেশটা ভালো চলুক, আমরা ভালো চলি, আমাদের দেশকে আমরা উন্নত জায়গায় নিয়ে যেতে চাই। সেটা তারেক রহমানও চান, সেটা জামাত ইসলামও চায়। হ্যাঁ, ভুল ত্রুটি যা আছে সবগুলো আমরা এক সাইডে রেখে আমরা যেন খুব ভালোভাবে আগে যেতে পারি, আমরা যেন একে অপরের সহযোগী হই, কখনো আমরা যেন বিদ্বেষের মধ্যেই পড়ে না থাকি, সেটা আমাদের জন্য অবশ্যই একদম ফোকাস করতে হবে। যেটা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান স্যারের নেতৃত্বেই হবে এবং আমরা এটা পারবো। আর আমাদের শিশির মনির ভাই, তিনি তো আছেনই মাশাআল্লাহ। এবং এই আমাদের যে জামাত ইসলামের যে শ্যাডো ক্যাবিনেটটা হবে, আপনি জাস্ট চমকে যাবেন, এমন সুন্দর শ্যাডো ক্যাবিনেট হবে, অসাধারণ, অভূতপূর্ব, যেটা বিএনপি তাদের মন্ত্রী পরিষদ গঠন করবার পরপরই আমরা সেটা গঠন করব। কারণ তারা যে কয়টা মন্ত্রণালয় গঠন করবে, ঠিক আমরাও ঠিক ততটাই মন্ত্রণালয় গঠন করব এবং তাদের কাজের সমালোচনা, তাদের কাজের ভুল ধরা এবং তাদের কাজের শুধু ভুলই ধরবো না, তাদের কাজের সুন্দর সমাধানও আমরা জাতির কাছে পেশ করব। এটাই হচ্ছে শ্যাডো ক্যাবিনেট। আর শ্যাডো ক্যাবিনেটের কাজ এবং তার পরিধি, এটা অত্যন্ত একটি সূক্ষ্ম এবং সুদূর প্রসারী চিন্তাভাবনা, যেটার কারণে জামাত ইসলাম আগামীতে সরকার গঠন করবার জন্য এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে। তাই আমাদেরকে ধৈর্য এবং সবরের সাথে আমাদের কাজগুলো যেন সম্পূর্ণ করতে পারি, এটার জন্য আমাদেরকে প্রচেষ্টা করে সামনের দিকে এগিয়ে চলবো। ইনকিলাব জিন্দাবাদ।